শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। গরমের তীব্রতা বাড়ছে, এরই প্রেক্ষিতে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের মোট ২৭ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রয়েছে। তবে এর বাইরের জেলাগুলোতে খোলা রয়েছে মাধ্যমিক স্কুল ও কলেজ। বিস্তারিত জানাতে ময়মনসিংহ, সুনামগঞ্জ ও রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ, মেহেদি হাসান ও শফিকুল ইসলাম শামীম। শুরুতেই ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ইলিয়াস, গরমের তীব্রতার কারণে গতকাল সারা দেশে সব স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এ বিষয়ে জানাবেন, আর সেই সাথে কিন্তু এরপরও ময়মনসিংহ স্কুলগুলোতে ক্লাস চলছে কিনা, কি বলছেন শিক্ষকেরা? ময়মনসিংহের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সকাল থেকে ক্লাস চলমান রয়েছে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে অতিরিক্ত গরমের মধ্যেও এই স্কুল চালু রাখায় তারা কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে পড়েছেন এবং বিশেষ করে অভিভাবক যারা আছেন তারা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছেন এবং তারা বলছেন যে যেহেতু অন্যান্য জেলাগুলোতে গরমের তীব্রতা বাড়ার কারণে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ময়মনসিংহ সেই স্কুলগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল বলে সেই বিষয়টি তারা বলছিলেন। এবং শিক্ষার্থীরাও কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা স্কুল বন্ধের পক্ষে তারা কথা বলছেন এবং তারা বলছেন যে প্রচণ্ড তাপদাহের মধ্যে অর্থাৎ বাসা থেকে তাদের স্কুলে আসতে অনেকটাই কিন্তু ভোগান্তির মধ্যে পোয়াতে হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি, গতকালও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ময়মনসিংহে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। এবং আমি এখন আছি ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছি, একটি ক্লাসে আমরা অবস্থান করছি। আপনি দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীদের কিন্তু বেঞ্চে গাদাগাদি করেই অনেকটা বসানো হয়েছে এবং তারা বলছেন যে যেহেতু অন্যান্য জেলায় স্কুল বন্ধ ছিল, এখানকার বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু স্কুল বন্ধের পক্ষে কথা বলছেন এবং তারা বলছেন বাসা থেকে অনেকেরই বের হতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। অর্থাৎ রোদ্রের মধ্যে তারা অনেকেই রিক্সা পাচ্ছেন না পেয়ে কিন্তু অনেকটা হেঁটে কিন্তু তাদের স্কুলে আসতে হচ্ছে। এবং আবার অনেক শিক্ষার্থী বলছেন ক্লাস বন্ধ থাকলে তাদের পড়াশোনার সমস্যা হয়, সেই বিষয়টি কিন্তু অনেকেই বলছিলেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো। এই প্রচন্ড তাপদাহের মধ্যে তোমাদের কেমন সমস্যা হচ্ছে স্কুলে আসতে? আমাদের তাপদাহের মধ্যে সমস্যা হচ্ছে যে আমাদের গরমের মাঝে অনেক গরম থাকে, মানে অনেক গরম লাগে। বাট অনেক সময় আছে যে অনেক স্কুলে কারেন্ট থাকে না, বাট আমাদের এখানে কারেন্ট আছে। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আর সব ক্লাসমে ফ্যান আছে, সব ক্লাসমে ফ্যান ঠিকভাবে চলে। তো আমাদের সমস্যা হচ্ছে বা এত গাছপালা আছে বিদ্যালয়তে, আর সাথে এখানে বাতাসও বেশি, সব স্কুলে সব গাছপালা নেই। তো আমাদের এতটাও সমস্যা হচ্ছে না, হচ্ছে এই গরমে যতটুকু আমাদের সমস্যা হওয়া উচিত। ধন্যবাদ। আসলে তোমার কাছে সমস্যা মনে হচ্ছে কিনা? তুমি কিছুক্ষণ আগে বলছিলা যে ক্লাসে আসতে তো তাপদাহের মধ্যে আসতে কিছুটা সমস্যা হয় এবং বিদ্যালয়ে আসলে খুব একটা সমস্যা হয় না তুমি বলছিলা, একটু জানতে চাই। হ্যাঁ, বিদ্যালয়ে আসতে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু আমরা যখন আসি বাইরে যে পরিমাণে রোদ, আমাদের দেখা যায় জ্যামের কারণে আমরা হয়তো বা যানবাহন আসতে পারি না, আমাদের হয়তো বা হেঁটে স্কুলে আসতে হয় টাইম মতো আসার জন্য। তো সেই দিকটা আমাদের প্রবলেম হচ্ছে। কিন্তু স্কুলে আসার পরে দেখা যাচ্ছে যে ফ্যান আছে, তারপরে এখানে তেমন যেটা বলা হলো যে আমাদের স্কুলে অনেক গাছপালা আছে, যার কারণে তেমন একটা গরম লাগছে না। কিন্তু আসার সময় আমাদের সেটা সমস্যা দেখা দিচ্ছে যে বাইরে এত রোদ্রের মধ্যে আমাদের হেঁটে আসতে হচ্ছে। লিনিয়া শুনছিলেন যে তারা বলছিলেন যে আসার সময়ই কিন্তু তাদের মূলত সমস্যা হচ্ছে, বাইরে প্রচন্ড তাপদাহের কারণে তারা কিন্তু অনেকেই যানবাহন না পেয়ে তারা অনেকেই হেঁটে আসতে হচ্ছে তাদেরকে। আমরা একটু যদি যুক্ত হই, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রয়েছেন নাসিমা আক্তার, একটু জানতে চাই হাইকোর্ট তো সারা দেশেই স্কুল বন্ধের নির্দেশনা দিয়েছে, কিংবা আপনারা ক্লাস চালু রেখেছেন, কেন আপনারা ক্লাস চালু রেখেছেন এবং শিক্ষার্থীরাও অভিভাবকরাও কিন্তু ভোগান্তির কথা আমাদের সামনে বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে হাইকোর্টের যেটা নির্দেশনা রয়েছে সেটির পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আমরা ৫ম শ্রেণী পর্যন্ত ক্লাস বন্ধ করে দিয়েছি। আর ৬ষ্ঠ থেকে ১০ম গৃহীত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তো সেখান থেকে এখন পর্যন্ত পরিপত্র বা কোনো প্রজ্ঞাপন আমরা পাইনি। আর তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য আমরা টাইমটা এগিয়ে নিয়ে এসেছি। যেমন প্রভাতিটা আমার ৮টায় ছিল, সেটা আমি ৭টায় নিয়ে গেলাম। আর দিবা ওটা শুরু হতে হলো ১২টা থেকে, স্কুলে আসতো 12:30টায় ক্লাস শুরু হতো। এই মধ্য দুপুরটা এড়ানোর জন্য আমার দিবাকে নিয়ে গেছি 11টাতে। আচ্ছা, ওরা 10টা থেকে 10:30টার মধ্যে বাসা থেকে বের হবে,
আর ঠিক 12টা, 12:30, 1টা এই জায়গাটা সে ক্লাসরুমের ভিতরে থাকবে। এবং ক্লাসরুমে আমি একটু ম্যাপে দেখেছি যে রুমগুলো বেশি উত্তপ্ত, রুম টেম্পারেচারটা বেশি, সেই রুমগুলোকে বন্ধ করে প্রয়োজনে আমি যে সায়েন্স ল্যাব আছে, কম্পিউটার ল্যাবে আমার এসি আছে, এখানেও আমি একটা শ্রেণীকক্ষকে রুম দিয়েছি। মানে ঠান্ডা ঠান্ডা রুমগুলো আছে, এখানে পাশে জানালার পাশে প্রচুর গাছপালা আছে যে রুমগুলোর পাশে, ক্লাসগুলোকে আমি শিফট করে সেই সমস্ত রুমে নিয়ে এসেছি। এটুকু আমি আমার আর হলো যে বাচ্চাদেরকে ওই একটু রিল্যাক্স মিলে ওদেরকে মানে একদম মোজা টোজা পরতেই হবে, বা মানে ইউনিফর্ম পরলে সুতি জামা আছে, কিন্তু মোজা জুতা এসেন্সিয়াল না। ধন্যবাদ। লিনিয়া শুনছিলেন যে প্রধান শিক্ষিকা বলছিলেন কিন্তু তাদের প্রজ্ঞাপন না আসায়, অর্থাৎ তাদের নির্দেশনা না আসায় মাধ্যমিক পর্যায়ে তারা ক্লাস চালু রেখেছে এবং অভিভাবকরা এবং শিক্ষার্থীরা বলছেন কিন্তু বিষয়টি পুনরায় নিয়ে কিন্তু তাদের যে ভোগান্তি সেই বিষয়টি লক্ষ্য রেখে মন্ত্রণালয় আবারও সিদ্ধান্ত নিয়েছে বিষয়ে তারা বলছেন, এবং অনেকেই কিন্তু বিদ্যালয়ের পক্ষের বন্ধের পক্ষে মতামত দিয়েছেন এবং বলছেন যে তাদের ভোগান্তি নিরসনে যেন বিদ্যালয় অন্তত কিছুদিন হলেও বন্ধ রাখা হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হাইকোর্টের নির্দেশনার পরেও যে বিদ্যালয়গুলো খোলা রয়েছে তা থেকে সর্বশেষ অবস্থা। লিনিয়া। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গরমের তীব্রতা বাড়ছেই, সারা দেশে সব স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু এর বাইরে জেলাগুলোতে খোলা রয়েছে কিছু স্কুল কলেজ মাদ্রাসা। সে বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী ইলিয়াসের কাছ থেকে। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। মেহেদি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন সুনামগঞ্জের মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসায় কি ক্লাস চলছে কিনা, কি বলছেন স্কুল কর্তৃপক্ষ? লিনিয়া, আপনি জানেন যে সারা দেশেই আসলে তীব্র দাবদাহ চলছে, তবে সুনামগঞ্জে এর কিছুটা ব্যতিক্রম আছে। যেহেতু বৈশাখ মাস চলছে, সুনামগঞ্জে এই সময়টাতে এই আবহাওয়া আসলে এটি স্বাভাবিক বিষয় এবং এটি আসলে কৃষকদের জন্য খুবই উপকারী। তবে সুনামগঞ্জের মাধ্যমিক স্কুল কলেজ এবং মাদ্রাসা সহ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে, শুধু প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, প্রাইমারি স্কুলগুলো বন্ধ আছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে, তিনি আমাদেরকে আসলে যেমনটি বলেছেন তাদেরকে মন্ত্রণালয় অথবা অধিদপ্তর থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। তীব্র তাপদাহের কারণে আসলে যে 27টি জেলায় মাধ্যমিক স্কুলগুলো বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে, সেই স্কুলগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলার কোনো স্কুলই আসলে নাই। তবে তাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কোনো কারণে সুনামগঞ্জ জেলার পরিস্থিতি খারাপ হয় অর্থাৎ দাবদাহ বাড়তে থাকে, তখন তাদের সিদ্ধান্ত বা স্কুল বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন বন্ধ করে দেওয়া যাবে। তো সব বিষয় মিলিয়ে আসলে এখন সুনামগঞ্জের পরিস্থিতি অনেকটা ভালো, তাই এবং স্কুলের শিক্ষকরা আমাদেরকে বলেছেন যে গত রোজা গেল এবং পরীক্ষার কারণে আসলে তারা পর্যাপ্ত ক্লাস নিতে পারেননি এবং পুরো সিলেবাস আসলে সম্পন্ন করার একটা বিষয় আছে, পুরো বছরের সিলেবাস সম্পন্ন করার কারণে আসলে অতিরিক্ত ক্লাস এবং নিচ্ছেন তারা, নিয়ে আসলে যাতে পরীক্ষাতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়, সেই কারণে আসলে তারা সকালে মর্নিং শিফটে ক্লাসগুলো নিচ্ছেন মাধ্যমিক স্কুলগুলোর। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে মাধ্যমিক স্কুলের সর্বশেষ তথ্য। লিনিয়া। মেহেদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন মেহেদি। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে রাজবাড়ী স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয়নি, এখানকার আবহাওয়া কেমন দেখছেন, আর গরমে ক্লাস করতে এসে শিক্ষার্থীরা আসলে কি বলছে? ধন্যবাদ লিমিয়া। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে হাইকোর্টের নির্দেশনার পরেও বাংলাদেশের কিছু হাই স্কুল কলেজ মাদ্রাসা কিন্তু এখনো পর্যন্ত খোলা রয়েছে, সেই একই চিত্রটি কিন্তু রাজবাড়ী জেলায় আমি সকাল থেকে ঘুরেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে রাজবাড়ীতে স্কুল কলেজ মাদ্রাসাগুলি খোলা রয়েছে, তো প্রাথমিক যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলি কিন্তু বন্ধ রয়েছে। তো
আর আরেকটি বিষয় আমি একটু যদি দেখাতে চাই যে এই স্কুলটি যে স্কুলের মধ্যে স্কুল চলাচল করছে, স্কুলের মধ্যে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন, সেই উপস্থিতি কিন্তু তুলনামূলক কম। আমি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে স্কুলের শিক্ষার্থীরা তুলনামূলক কম, তবে যারা এসেছে তারাও কিন্তু স্কুলে এসে তাদের কাছে ভালো লাগছে বলে তারা জানিয়েছেন যে গরম হলে পরে যদিও কষ্ট, প্রত্যেকটা স্কুলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফ্যান লাইট রয়েছে। তারা কিন্তু জানাচ্ছে যে এই ফ্যান লাইট থাকার কারণে তাদেরকে স্কুলে এসে স্কুল করতে কিন্তু ভালো লাগছে, কারণ স্কুলে না এসে যদি বাড়িতে থাকে কিন্তু তাদের কিন্তু সেই তারা যে নিরাপদে থাকবে সেটাও কিন্তু তারা ধারণা করছে না। তারা কিন্তু বলছেন যে অপচয় টাইম যাবে, বরঞ্চ স্কুলে আসতেই কিন্তু। শামীম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আগারগাঁও আবহাওয়া অফিসে ব্রিফ করছেন আবহাওয়াবিদ, সরাসরি যাচ্ছি তার ব্রিফিং এ। 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। ওইটা যখন হবে আমরা ধারণা করতে পারি যে সারা দেশ থেকে হিটওয়েভটা চলে যেতে পারে। তবে আমরা যদি হিটওয়েভ আমাদের কালকে সকালে আবার আপডেট দিতে হবে, তাই 1 তারিখ কিংবা 2 তারিখ সব জায়গা থেকে হিটওয়েভ চলে যাবে না। 1 তারিখে সারা দেশের আবহাওয়া 30 তারিখ আজকে যেরকম থাকতে পারে কালকে এরকম থাকতে পারে, তবে 1 তারিখ কিংবা 2 তারিখের দিকে কিছুটা পরিবর্তন হতে পারে। হিটওয়েভের অঞ্চল কিছুটা কমে আসতে পারে এই সামান্য বৃষ্টির প্রভাবে, পূর্বাঞ্চলে যে বৃষ্টিটা হবে। তা আমরা কালকে সকালে মিটিং করে ডিসিশন নিব যে আসলে কোন কোন ডিভিশন কিংবা কোন কোন এলাকার জন্য আবার হিট অ্যালার্ট জারি করা যায় কিনা, সেটা কালকে 9:30 আমরা হয়তো জানাই দেবো আপনাদের। আর একটা কথা, যেহেতু তাপমাত্রা আমাদের অনেকটা সহনশীল পর্যায়ে আসে নাই, 4-5 তারিখ কিংবা 4 তারিখের কাছাকাছি যে ভালো মানের একটা বৃষ্টি বা ধারণা করছি, সেটা যদি কালবৈশাখী সিস্টেম থেকে হয় তাহলে সারা দেশের তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসতে পারে এবং দেশের বেশিরভাগ স্থান থেকে হয়তো বা তাপপ্রবাহ চলে যেতে পারে। এবং 5 তারিখ 6 তারিখ সেই বৃষ্টির ধারাটা মোটামুটি অব্যাহত থাকে এবং আমরা ধারণা করি কিংবা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কালবৈশাখী সিস্টেম থেকে যে বৃষ্টিটা হয় সেটা কিন্তু ক্ষণিক সময়ের জন্য, অনেক সময় নিয়ে বৃষ্টিটা হয় না। তবে ক্ষণিক সময় নিয়ে বৃষ্টিটা হলেও সেটা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক। তাপমাত্রা অনেকাংশ আমাদের 1 থেকে 10 ডিগ্রি কমে আসতে পারে। আর 4 তারিখ থেকে আমাদের যদি আমরা বলছি যে বৃষ্টির যে পরিমাণ এবং বৃষ্টির যে অঞ্চল বা ব্যক্তি বা বিস্তৃতি অনেকটা লাভ করতে পারে এবং 5 তারিখ 6 তারিখ মোটামুটি অব্যাহত থাকতে পারে। 7 তারিখ 8 তারিখও সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে সারা দেশে। তখন থেকে আমাদের আশা করি যে 4 তারিখের কাছাকাছি সময় থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের স্বস্তিদায়ক একটা আবহাওয়া বাংলাদেশে বিরাজ করতে পারে, যদি কালবৈশাখীর বৃষ্টিটা আমরা 4 তারিখ থেকে কন্টিনিউ প্রতিদিন কিছু না কিছু পাই। তবে আর একটা দুঃসংবাদ হলো আমাদের যে বাংলাদেশের পশ্চিমাংশে যে লু হাওয়াটা আসে পশ্চিম বাতাসের সাথে এবং বাংলাদেশে খুলনা এবং রাজশাহী ডিভিশনের তাপমাত্রাটা বাড়ায়, সেইখানে বৃষ্টির সম্ভাবনাটা কম। বাংলাদেশের পশ্চিমাংশে যেই অঙ্গরাজ্যগুলো আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং পার্শ্ববর্তী কিছু অঞ্চলে তাপমাত্রা এখনও আমাদের সমান বা তার বেশি, ওইখানে বৃষ্টির সম্ভাবনাটা আমরা কম দেখছি আগামী 10 দিন বা 5 দিন। ওইখানে যদি ভালো মানের একটা বৃষ্টি হয় সেটা প্রভাবটা খুব বেশি আমাদের তাড়াতাড়ি আমাদের দেশে পড়ে এবং আমাদের দেশের সাথে যদি বৃষ্টিটা থাকে। কিন্তু ওইখানে যদি বৃষ্টিটা না থাকে তাহলে একটা উপায় তাপমাত্রা কমানোর, সেটা হলো বাংলাদেশের উপরে যে উত্তর পশ্চিম বা যে কোনো জায়গা থেকে সিস্টেম আসুক না কেন, কন্টিনিউ প্রতিদিন একটা না একটা বৃষ্টি দিতে হবে, তখন তাপমাত্রাটা তো সহনশীল পর্যায়ে থাকবে। কিন্তু যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনাটা কম, সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে তাপমাত্রা হয়তো খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে। তবে আমরা মডেল পূর্বাভাস থেকে যেটা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই বাংলাদেশের উপরে হয়তো বা সামান্য কালবৈশাখী ঝড় আকারে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, সেটা 3 বা 4 তারিখ থেকে। ধারণা করা যায় যে হয়তো বা তাপপ্রবাহটা আমাদের যেসব অঞ্চলে এখনো বিরাজমান আছে ধীরে ধীরে কিছু অঞ্চল থেকে হয়তো বা কমে আসতে পারে এবং 3 বা 4 তারিখ থেকে আমাদের সারা দেশে হয়তো বা তাপপ্রবাহটা উঠে যেতে পারে। তো 10 তারিখ পর্যন্ত আমরা ধারণা করছি যে একটা স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করতে পারে আমার যদি প্রতিদিন বৃষ্টিতে। আর প্রতিদিন যদি বৃষ্টি না হয়, যদি থেমে যায় বৃষ্টিটা 1 দিন বা 2 দিন গ্যাপ করে, তখন তাপমাত্রাটা আবার আগের অবস্থা চলে আসতে পারে। কারণ হলো বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনাটা কম, যেখানে তাপমাত্রা হয় আমাদের সমান বা তারও বেশি। আজকের তাপমাত্রা, ঢাকার তাপমাত্রা পাবেন আপনি 12টার দিকে একটা পাওয়া যাবে, 3টায় একটা পাওয়া যাবে, 6টায় একটা পাওয়া যাবে। আমরা 3 ঘন্টা পর পর অবজারভেশন নিই। আর এখন যদি বলতে হয় তাহলে আমাদের ডিজিটাল যন্ত্র থেকে বলতে হবে। দর্শক, আগারগাঁও আবহাওয়া অফিসে ব্রিফ করছিলেন আবহাওয়াবিদ, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলমান অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে বেড়েই চলেছে চুয়াডাঙ্গা ও যশোরের তাপমাত্রা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও ইন্দ্রজিৎ রায়। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু।
সেতু গতকাল চুয়াডাঙ্গায় ছিল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, যেমনটা জানিয়েছিলেন। আজকের চিত্র কি দেখছেন জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ লিনিয়া। আপনি যেমনটি বলছিলেন, এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু গতকালকে চুয়াডাঙ্গা থেকে রেকর্ড করা হয়েছে, যেটা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। শুধু এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় না, গত 10 বছরের মানে আজ থেকে 10 বছর আগে কিন্তু এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। সেই 10 বছর পরে কিন্তু আজকে চুয়াডাঙ্গাবাসী দেখেছে, মানে গতকালকে চুয়াডাঙ্গাবাসী দেখেছে 43 ডিগ্রি সেলসিয়াস। তো সেক্ষেত্রে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু মানে ক্রমান্বয়ে কিন্তু তীব্র থেকে অতি তীব্র দিকে যাচ্ছে আর কি, মানে বাড়তে আছে। তাপমাত্রা পারত কিন্তু নিচের দিকে নামছে না। তারপরে আজকে আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে আজকে কিন্তু হচ্ছে সকাল 9টায় কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঠিক এই সকাল 9টায় কিন্তু গতকালকে 33.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তো সেক্ষেত্রে গতকালকের থেকে কিন্তু আজকে তাপমাত্রা হচ্ছে বেশি এবং সেটা কিন্তু বাড়তির দিকেই হচ্ছে যাচ্ছে। তবে এবং শুধু তাই না, আজকে যদি তাপমাত্রা এই যে সকাল থেকে যেভাবে বাড়া শুরু হয়েছে এইটা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে কিন্তু বেলা 3টায় যেটা মানে সর্বোচ্চ তাপমাত্রা অধিকাংশ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আর কি চুয়াডাঙ্গাতে, সে বেলা 3টায় কিন্তু 43 ডিগ্রি পার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এমনটাই জানিয়েছে। তবে যদি আকাশে মেঘ আসে তাহলে সেক্ষেত্রে হয়তো বা তাপমাত্রা কিছুটা কমতেও পারে, এমনটাই জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তবে আমাকে আরও জানিয়েছে যে 2-1 দিন এই তাপদাহ কিন্তু হচ্ছে চলমান থাকবে। 2-1 দিন পরে হয়তো বা তাপদাহ কমে যে বৃষ্টি কিংবা তাপমাত্রা কমার সম্ভাবনা আছে, তখন হয়তো বা চুয়াডাঙ্গাবাসী একটু স্বস্তিতে থাকবে আর কি। আমি আরও জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু এই যে তীব্র যে তাপদাহ চলছে, তাপদাহ কিন্তু সবচেয়ে বেশি বিপাকে আছে দরিদ্র দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ, কারণ তারা কিন্তু একেবারেই কাজকর্ম করতে পারছে না। যদিও বা কাজকর্ম হচ্ছে সন্ধানে বের হচ্ছে, মানে শহরে কিংবা মাঠে ঘাটে কিন্তু লোক থাকছে না। আর যেহেতু লোক না থাকার মূলত কারণ হচ্ছে যে আপনার হচ্ছে মানে বেলা বাড়ার সাথে সাথে যে খুব প্রয়োজন ছাড়া কিন্তু মানুষজন বের হচ্ছে না। বের না হলে তো দিনমজুর খেটে খাওয়া যারা মানুষ আছে তারা কিন্তু কাজ পাচ্ছে না, মানে কাজ পাবে না। সেক্ষেত্রে কাজের সন্ধান করেও কিন্তু তারা কাজ পাচ্ছে না, মানে কাজ করার ইচ্ছা থাকলেও কিন্তু কাজ থাকছে না। আমি আর একটু জানাই সেটা হচ্ছে কিন্তু গত 21শে এপ্রিল কিন্তু চুয়াডাঙ্গাতে হচ্ছে দুর্যোগ ব্যবস্থা কমিটি হচ্ছে জরুরি সভা ডাকছিল জেলা প্রশাসন। সেই মিটিংয়ে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল, সেটা কিন্তু যে ত্রাণ মন্ত্রণালয় থেকে আপনার হচ্ছে 10,000 প্যাকেট হচ্ছে শুকনা খাবারের জন্য হচ্ছে চিঠি দিয়ে আবেদন করা হবে। আবেদনও কিন্তু ওই দিনই করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটার আলোর মুখ দেখেনি কিংবা আশা খুব মানে ভালো কিছু আশা আছে, সেই আশা কিন্তু নাই। কারণ আমি হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের যে কর্মকর্তা আছে জেলা ত্রাণ বিষয়ক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা বলেছি। উনি আমাকে যেমনটি জানিয়েছে যে তারা চিঠি দিয়েছে এবং তারা যোগাযোগ করছে নিয়মিত, কিন্তু যোগাযোগ করার পরে কবে হচ্ছে নাগাদ পাওয়া যাবে সেটা কিন্তু নিশ্চিত করে আমাকে জানাতে পারেনি। তবে তিনি বলেছে যে হয়তো পাওয়া যাবে, কিন্তু কবে পাওয়া যাবে এটা আমাকে জানাতে পারেনি। একই সাথে আমি যদি একটু হাসপাতালের চিত্র বলি, সেটা হচ্ছে কিন্তু হাসপাতালে কিন্তু প্রতিদিনই 1 থেকে 150 রোগী ভর্তি থাকছে, যেটা অধিকাংশ কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত রোগী এবং এর ভিতরে কিন্তু শিশু রোগীর সংখ্যাই বেশি। আমি যদি কৃষি খাতের কথা বলি, সেটা হচ্ছে ধান এবং ভুট্টা যেহেতু কর্তন চলছে, সেক্ষেত্রে হচ্ছে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, কৃষি অফিস জানিয়েছে। তবে কৃষি অফিস যেটা হচ্ছে দুঃসংবাদ আমাকে জানিয়েছে সেটা হচ্ছে এই তাপদাহ যদি এইভাবে চলতে থাকে তাহলে আপনার হচ্ছে সবজি কিংবা হচ্ছে আমের গুটি এই দুইটা কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। তবে যদি কৃষি বিভাগের পরামর্শ মেনে চলে হচ্ছে চাষি কিংবা কৃষকরা, তাহলে খুব একটা সমস্যা হওয়ার সম্ভাবনা নাই বলে আমাকে কৃষি অফিস থেকে জানিয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। লিনিয়া। সেতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তাপপ্রবাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সেতু। এবারে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরের আজকের তাপমাত্রা কেমন দেখছেন এবং কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ। আসলে যশোরের তাপমাত্রা কিন্তু বেড়েই চলেছে, অর্থাৎ গতকাল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এই তীব্র তাপ প্রবাহের কারণে ইতোমধ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে এবং সেই শিক্ষার্থীরা যে অসুবিধার কথা চিন্তা করে মূলত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যশোরের যে তাপমাত্রা সেটি আসলে সকাল বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং যারা শ্রমজীবী মানুষ আছেন তাদেরকে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। একই সঙ্গে যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন ঘরের বাইরে তাদেরকে কিন্তু এই
তাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি যে জায়গাটি, এটি মুজিব সড়ক, মূলত একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকলেও এখানে কিন্তু আমরা দেখছি যে বাতাস আসছে, সেই বাতাসে কিন্তু এক ধরনের আগুনের যে তাপ, সেই আঁচ কিন্তু আমরা অনুভব করছি। অর্থাৎ এই বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই যারা সড়কে চলাচল করছেন, বিশেষ করে তাদের মাথার উপরে যেমন সূর্যের তাপ, একই সঙ্গে কিন্তু রাস্তার যে বাতাস, সেই বাতাসেও এক প্রকার আগুনের হালকা আঁচ পাওয়া যাচ্ছে এবং মানুষের চলাচলে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। বিশেষ করে এই তাপ প্রবাহের মধ্যে হাঁটতে চলাচল করতে গিয়ে কিন্তু সবারই ভোগান্তির শিকার হতে হচ্ছে। তবে যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের কষ্টটা আরও বেশি বেড়ে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কৃষকের যে বড় আবাদ ঘরে তোলার সময়, ধান কাটার মৌসুম চলছে, কৃষি শ্রমিক যারা আছেন তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে পানির স্তর নেমে যাওয়ার কারণে কিন্তু অনেক স্থানেই সুপেয় পানির যে সংকট সেটি দেখা দিয়েছে। একই সঙ্গে এই গরমের কারণে অসুস্থতা বাড়ছে। অর্থাৎ যে গরমজনিত কারণে স্ট্রোক এবং ডায়রিয়া সহ অন্যান্য যে রোগ আছে সেই রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেড়েছে এবং রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আর সব মিলিয়ে গরমের পরিস্থিতিতে যশোরের যে তাপমাত্রা সেটি বাড়ছে এবং এই তীব্র তাপ প্রবাহের মধ্য দিয়েই মানুষ তাদের জীবনযাপন করছেন এবং জীবনযাপন করতে গিয়ে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা এবং এই রোদ এবং গরম থেকে বাঁচার জন্য স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতার মেনে চলার জন্য আহ্বান করা হচ্ছে এবং সেটি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু পথচারীদের জন্য শরবত এবং পানি সহ অন্যান্য যে তরল যে খাবার আছে সেটি বিতরণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোরে আজকে তাপমাত্রা জানাচ্ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ। সারা দেশের উপর দিয়ে বয়ে চলা তাপ প্রবাহের মধ্যে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরা ও বরগুনায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও রিয়াজ আহমেদ মুসা। শুরুতেই যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, সাতক্ষীরায় সুপেয় পানির তীব্রতা কতটা প্রকট, কি বলছেন উপকূলের মানুষ? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কালেক্টরেট চত্বরের কাছে। আপনাকে বলে রাখা দরকার যে উপকূল জুড়ে কিন্তু এই যে গরম, আপনার আজকের আবহাওয়ার কথাও যদি আমি বলি সেটি কিন্তু এই মুহূর্তে রয়েছে 39-40-এর মাঝামাঝি পর্যায়ে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এটি যখন অর্থাৎ বিকাল 3টার দিকে কিন্তু এটা 42-এর দিকে উপনীত হবে। এই অবস্থা এবং রৌদ্রুর যে দাবদাহ, তাতে কিন্তু মানুষের মধ্যে পানির যে পিপাসা বা তৃষ্ণা সেটি কিন্তু তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা এই গরমের মধ্যে রাস্তায় কাজ করতে আসছে তাদের অবস্থা কিন্তু আরো খারাপ। এখানে বলে রাখা দরকার উপকূল জুড়ে কিন্তু সুপেয় পানির এমনিতে তীব্র সংকট। সেখানে উপকূল জুড়ে এমনিতেই লবণাক্ত পানি, তারপরে হচ্ছে পানির এই অভাব মেটাতে এই যে রাস্তার ধারে বিভিন্ন রকম শরবত সহ বিভিন্ন বিশেষ করে লেবু জল বা বিভিন্ন রকম যা পাচ্ছে সেটাই কিন্তু খাচ্ছে। সেটি কতটুকু নিরাপদ তাও কিন্তু বলা যাচ্ছে না। আমি আপনাকে একটু এখানকার যে শ্রমজীবী মানুষ যারা কিন্তু লাগাতার কাজে এসেছে আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন সব মানুষ কিন্তু একটা হাহাকারময় অবস্থা। এর মধ্যে সবচাইতে বড় কথা হচ্ছে সবার মধ্যে কিন্তু মানে কিনে খাওয়ার মতো পানি, কিনে খাওয়ার মতো সামর্থ্য সবার মধ্যে কিন্তু তা নেই। এখানে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে এসছে, তারাও কিন্তু এই পানির হাহাকারের মধ্যেই চলে এসেছে। এই পানিটি করোনাকালীন সময়ে হাত ধোয়ার জন্য করা হয়েছিল, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দেখেছি বহু মানুষ কিন্তু তাদের তৃষ্ণা মেটানোর জন্য কিন্তু এই পানিটাই নিয়ে যাচ্ছে এবং খাচ্ছে। পানির যে হাহাকার এবং যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমি একজন সংবাদকর্মীকে যুক্ত করছি। কি অবস্থা দেখছেন? আসলে সকালবেলা 10টা-11টার পর থেকে মানুষ যখন ঘর থেকে বেরোচ্ছে, এই টানা রোদে যখনই হাঁটতে বা কৃষি কাজ করতে যাচ্ছে তখনই বুকটা শুকিয়ে যাচ্ছে পানি খাওয়ার জন্য।
কিন্তু সুপেয় পানিও কিন্তু আমাদের এই সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে পাওয়া খুবই কষ্টের সাধ্যের বিষয়। এখন সাতক্ষীরা মানুষ কিন্তু বেশিরভাগ কেনা পানি খেয়ে থাকে। সবার তো কেনার সামর্থ্য নেই, সবার কেনার সামর্থ্য নেই, এ নিয়েও অনেকে যেরকম পানি পাচ্ছে সেটাই খাচ্ছে। হ্যাঁ, যেটি শুনছিলাম লিনিয়া, যেমন পানি সামনে পাচ্ছে সেরকম পানি খেয়েই কিন্তু এই তৃষ্ণা মেটাচ্ছে। সেটি কতটুকু স্বাস্থ্যকর, কতটুকু পানযোগ্য তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকলেও উপায় না থাকা মানুষরা কিন্তু এটা দিয়েই কিন্তু তাদের এই পিপাসা, এই তৃষ্ণা মেটাচ্ছে। এই মুহূর্তে সকলের দাবি হচ্ছে সরকার স্যালাইন পানি অথবা পানি, বিশেষ করে বিভিন্ন সরকারি বেসরকারি আমরা স্বেচ্ছাসেবীদের বিভিন্ন উদ্যোগ আমরা দেখে থাকি বিভিন্ন দুর্যোগে। তো এই যে প্রচণ্ড দাবাদাহ, এর মধ্যেও মানুষের প্রত্যাশা এই উদ্যোগটি নতুন করে নেওয়া যায় কিনা, সেটি যেন সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রত্যেকের মধ্যে এই ভাবনাটি নতুন করে জাগিয়ে তুলেছে সাধারণ শ্রমজীবী মানুষরা। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন। দর্শক, এবার বরগুনায় যুক্ত হচ্ছে, সেখানে সহকর্মী রয়েছেন মুসা। মুসা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন সুপেয় পানির তীব্রতা কতটা প্রকট বরগুনায়, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। বৃষ্টিবিহীন বৈশাখ, যে কারণে কিন্তু উপকূল জুড়ে দাবদাহ বয়ে যাচ্ছে। সারা দেশের মতো কিন্তু উপকূলীয় জেলায় কিন্তু সাধারণ যে জীবনযাপন মানুষের, সেটি কিন্তু অনেকটাই স্থবির হয়ে গিয়েছে। একদিকে স্কুল বন্ধ হচ্ছে, অন্যদিকে হসপিটালে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বারবার ভর্তি হচ্ছে। বরগুনার যে উপকূলীয় জেলায় পানির সংকট, যেটা সুপেয় পানি, সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি যদি আপনাকে একটু বলার চেষ্টা করি, বরগুনার একদিকে হচ্ছে বঙ্গোপসাগর এবং অন্য চারিপাশে কিন্তু বিভিন্ন নদী এবং শাখা নদী রয়েছে। তারপরেও কিন্তু এই যে বৃষ্টিবিহীন থাকার কারণে সুপেয় পানির সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এটি কিন্তু প্রকৃতির এক ধরনের নিষ্ঠুর রসিকতা। পর্যাপ্ত পানি থাকার পরেও কিন্তু পানি কিন্তু নাই, এবং সে কারণে কিন্তু পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে উপকূলের মানুষ। এবং আমরা পানি সংক্রান্ত যে বিভিন্ন প্রতিষ্ঠান যারা পানির বিভিন্ন বিষয়গুলো দেখে, তাদের সাথে আমরা কথা বলেছি যে বরগুনার পাথরঘাটা উপজেলায়, বিশেষ করে পাথরঘাটা উপজেলার বেশ কিছু ইউনিয়নে সেখানে কিন্তু টিউবওয়েল বসানো যায় না, এবং সেখানে পুকুরের পানি ফিল্টারের ব্যবহার করে কিন্তু বিশুদ্ধ করে সেটি পান করা হয়। কিন্তু বৃষ্টি না থাকার কারণে সেই পুকুরের পানিও কিন্তু কমে গিয়েছে, এবং সে কারণে কিন্তু সাধারণ মানুষ পানি পান করতে পারছেন। এবং যে নদী এবং যে অন্য যেসব উৎস আছে পানির, সেখান থেকে কিন্তু তারা পানি পান করতে পারছে না। কারণ হচ্ছে পানির ঘনত্ব বেড়ে গিয়েছে এবং পানি রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে, এবং বিশেষ করে ডায়রিয়ার যে জীবাণু, সেটি কিন্তু পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে বিশেষভাবেই। কিন্তু এ কারণে কিন্তু সদর হসপিটালে কিন্তু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, এবং এ বছরের এই মাসে কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা বরগুনা সদর হসপিটালে 1300-রও বেশি ছাড়িয়ে গিয়েছে। এবং বরগুনা সদর হসপিটাল থেকে আমাদেরকে জানানো হয়েছে, এভাবে চলতে থাকলে কিন্তু ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি কিন্তু রোগী হসপিটালে ভর্তি হবে বলে তারা জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুসা। পাবনার রূপপুরে পরীক্ষামূলক 89 কিলোমিটার সঞ্চালন লাইন চালু হচ্ছে আজ। এজন্য 3 জেলায় সতর্কতা জারি করেছে বিদ্যুৎ বিভাগ। বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এ. আসাদ। বেলা 11টায় সঞ্চালন লাইন চালুর কথা ছিল, কি ধরনের সতর্কতার কথা বলা হয়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনি। আপনি যেমনটা বলছিলেন, আসলে পাবনা থেকে বগুড়া পর্যন্ত যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে সঞ্চালন লাইন, এই লাইনটি কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। লাইনটি পরীক্ষামূলকভাবে আজকে জাতীয় গ্রিডের বিদ্যুৎ দিয়ে এটি পরীক্ষা করা হচ্ছে, চালু করা হচ্ছে। আমি কথা বলেছিলাম এই রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সঞ্চালন লাইন প্রকল্পের পরিচালক মাসুদুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন গ্রিডের বিদ্যুৎ দিয়া বগুড়া থেকে পরীক্ষামূলক এই সঞ্চালন করা হচ্ছে আজকে, জাস্ট পরীক্ষামূলক যে লাইনটি সচল আছে কিনা। পাশাপাশি এই লাইন চালু করার আগেই গতকালকে তারা একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তির মধ্যে তারা জানিয়েছেন যে আসলে এই বিদ্যুতের আশেপাশে প্রায় 18 মিটার এলাকার মধ্যে কাউকে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যদি কেউ কোনো দুর্ঘটনার কবলে পড়ে, এর জন্য এই বিদ্যুৎ বিভাগ আসলে দায়ী থাকবে না। তো
তো এই সঞ্চালন লাইনটি পাবনা জেলার আসলে এই পাকশি রূপপুর থেকে পাকশি মোলাডুলি হয়ে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর নগর বড়াইগ্রাম সিংড়া এবং চামারি কলম ইউনিয়নের উপর দিয়ে গেছে এবং বগুড়া জেলার নন্দীগ্রাম ও ভাটপাড়া ইউনিয়ন এবং কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের উপর দিয়ে এই সঞ্চালন লাইনটি গিয়েছে। সঞ্চালন লাইনটি এর আশেপাশে ইতিমধ্যেই আসলে তাদের সতর্কতামূলক যে বিজ্ঞপ্তি দিয়েছে, বিজ্ঞপ্তিটির মধ্যে বিশেষ করে গবাদি পশু বাধা, তারপরে কাপড় শুকানো সহ বিভিন্ন কর্মকাণ্ড করতে ইতিমধ্যেই জনগণকে নিষেধ করা হয়েছে। আমরা যেটি জেনেছি সেটি হলো রূপপুর বিদ্যুৎ প্রকল্পের এই যে উৎপাদিত বিদ্যুৎ যে সঞ্চালন লাইনটির মাধ্যমে জাতীয় গ্রিডে দেয়া হবে, সেই লাইনটি আসলে এই লাইনটি যেহেতু রূপপুর বিদ্যুৎ প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ আসলে পেতে জাতীয় গ্রিডে দিতে ডিসেম্বর নাগাদ সময় লাগতে পারে, তাই আসলে জাতীয় গ্রিডের বিদ্যুৎ এই সঞ্চালন লাইন পরীক্ষামূলক ভাবে আজকে চালু করা হয়েছে। এদিকে আমরা কথা বলেছি প্রকল্প পরিচালকের সাথে, তিনি যেটি আমাদের জানিয়েছেন আসলে রূপপুর প্রান্তে তাদের কোনো তেমন কর্মতৎপরতাই নেই, তারা মূলত বগুড়া থেকে এটা দেখভাল করছেন এবং বগুড়া থেকেই তারা এইটা পরীক্ষা করছেন। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। লিনিয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনার রূপপুরে পরীক্ষামূলক 89 কিলোমিটার সঞ্চালন লাইন চালু হচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসাদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।